আর বন্ধু শতেক ধারা মেলায় সিন্ধু বেতার বেতার বন্ধু শতেক ধারা মেলায় সিন্ধু বেতার প্রেম প্রীতি আর সোহাগ ঘিরে তরঙ্গ ইথার বেতার বন্ধু শতেক ধারা মেলায় সিন্ধু বেতার ভালোবাসি 12 মাসি রেডিও প্রোগ্রাম আমরা শুনি সবাই শোনাই মনের বিনায় বাজছে অবিরাম ভালোবাসি 12 মাসি রেডিও প্রোগ্রাম আমরা শুনি সবাই শোনাই মনের বিনায় বাজছে অবিরাম বিশ্বজুড়ে মন ভরাবার বিশ্বজুড়ে মন ভরাবার কি বাছে আর বিশ্বজুড়ে মন ভরাবার কি বাছে আর বেতার বন্ধু শতেক ধারা মেলায় সিন্ধু বেতার হৃদয় দিয়ে গড়েছি যে এ বেতার বন্ধন দুঃখে সুখে এক পরিবার যেন গুণন্দন হৃদয় দিয়ে গড়েছি যে এ বেতার বন্ধন দুঃখে সুখে এক পরিবার যেন গুণন্দন মোরা মেল বন্ধনে বাধা হেথায় নেই তো কিছু মন্দ আইরে ছুটে আনন্দ নেব লুটে আইরে খুশি নেব লুটে ভুলে দ্বিধা দ্বন্দ্ব মোরা মেল বন্ধনে বাধা হেথা নেই তো কিছু মন্দ আইরে ছুটে আনন্দ নেব লুটে আইরে খুশি নেব লুটে ভুলে দ্বিধা দ্বন্দ্ব সারা জীবন
বেতার বন্ধু সদিক ধারা মেলায় সিন্ধু বেতার, বেতার বন্ধু সদিক ধারা মেলায় সিন্ধু বেতার, প্রেম প্রীতি আর সোহাগ ঘিরে তরঙ্গ বিহার, বেতার বন্ধু সদিক ধারা মেলায় সিন্ধু বেতার, বেতার বন্ধু সদিক ধারা মেলায় সিন্ধু বেতার, বেতার বন্ধু সদিক ধারা মেলায় সিন্ধু বেতার। সারা বিশ্বজুড়েই শ্রোতাদের সঙ্গে যোগাযোগের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মাধ্যম বেতার। এখনও বেতারই আমাদের সব থেকে প্রিয় এবং আমাদের পছন্দের একজন তালিকায়। আর এইভাবেই নিয়মিত আমাদের যারা বেতার প্রিয় বন্ধু তাদের সঙ্গে রেডিওর মাধ্যমে এর সূত্র গড়ে তোলা। শহর জুড়ে কাছে দূরে দেশ বা দেশান্তরে সকল বেতার প্রিয় শ্রবণ বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম বেতার বন্ধন পরিবার আয়োজিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কথায় কথায়। আর এই অনুষ্ঠানে আমি আপনাদের হৃদয়ের বন্ধু শামশের এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী সুমিতা চক্রবর্তী। ওনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আমার সকল প্রিয় বেতার প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগত এই বিশেষ দিনে কথায় কথায় শীর্ষক অনুষ্ঠানের অতি বিশেষ পর্বে। বন্ধু, এতবার বিশেষ বিশেষ কেন বলছি আজ 13ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস, যা 2010-এ স্বীকৃতি দেয় ইউনেস্কো। স্পেনের রেডিও একাডেমি ইউনেস্কোর নির্বাহী পর্ষদের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। তারপর বহু জল গড়িয়ে গেছে গঙ্গা দিয়ে, বহু জল গড়িয়ে গেছে এবরো বা গুয়াডিয়ানা দিয়ে। শেষে এই 13ই ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় ইউনেস্কো তার 36তম জেনারেল কনফারেন্সে। তাই তো আজকে দিনটা একটু বিশেষ, কেননা আজ সেই ঐতিহাসিক 13ই ফেব্রুয়ারি। আর তাই তো আমি এই বিশেষ কথাটি এতবার বিশেষভাবে উচ্চারণ করেছি। তাছাড়াও আজ আমরা জাদুকরি কথা নিয়ে কথার এক জাদুকরকে আপনাদের সামনে নিয়ে আসবো। তিনি হলেন, মনে হচ্ছে তো কে তিনি, বলছি বন্ধু, তিনি হলেন আকাশবাণী কলকাতার এক সুপ্রতিষ্ঠিত উপস্থাপিকা, একজন সুবাচিক ও সুকণ্ঠী রূপে তিনি অতি পরিচিতা। আর আমার আপনার সকলের ভীষণ ভীষণ প্রিয় সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। সংযুক্তা দিদির সাথে আমরা সংযুক্ত হব, তবে তার আগে শ্রদ্ধায় স্মরণ করব জার্মান পদার্থবিদ তথা আবিষ্কারক হেনরিক হার্টজকে, যিনি শব্দের তরঙ্গের অস্তিত্ব উপলব্ধি করেছিলেন এবং তা আবিষ্কারও করেছিলেন। পাশাপাশি আমরা শ্রদ্ধায় স্মরণ করব মার্কনি এবং জগদীশ চন্দ্র বসুকে। রেডিও সেই একটা আবেগ মুঠিত শব্দ। সেই গাস্টিং প্লেসে ইন্ডিয়া ব্রডকাস্টিং রেডিও থেকে, ব্রডকাস্টিং কোম্পানি থেকে কলকাতার আকাশবাণী, আজকের কলকাতার আকাশবাণী। আর এই আকাশবাণী যখন বলছি, আকাশবাণী নামকরণ আমরা সবাই জানি, সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। কিন্তু বন্ধু, সুকুমার রায়
এই রেডিও যে বাংলা আকাশবাণী এ কথাটি উল্লেখ করেছিলেন তার সন্দেশ পত্রিকায় একটি জায়গায়। এর প্রায় 16 বছর পর রবীন্দ্রনাথ বেতার জগৎ পত্রিকায় প্রকাশিত হলো তার একটি শিরোনামহীন কবিতা। কবিতাটি এই রকম, তার দুটি লাইন: ধরার আঙিনা হতে ওই শোনা উঠিল আকাশবাণী। এই আকাশবাণী থেকেই তারপর ইন্ডিয়া যে রেডিও স্টেশন তার আকাশবাণী, কলকাতা আকাশবাণী নামকরণ হলো। এটা 1939-এ। এখন কথা বললাম বন্ধু সংযুক্তা দি, তাকে তো আমরা ডেকে নেবো, আমাদের মধ্যে আহ্বান জানাবো এবং শুনবো তার কথা। আমরা সমৃদ্ধ হব, আমরা অনেক না জানা জানবো। তাই সংযুক্তা দিদিকে এই মুহূর্তে ডেকে নিই। সংযুক্তা দিদি, তুমি যুক্ত হয়েছ? সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, সংযুক্তা দিদিকে চাইছি। আমি ওনাকে আহ্বান করছি আরেকবার। তার আগে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাই, বিজ্ঞাপন বিরতির পর ওনাকে সঙ্গে নিয়ে ফিরে আসছি। আমাদের সাথে রয়েছে, আপনারা বুঝতেই পারছেন, আপনাদের অতি পরিচিত শামসের মল্লিক, যে সব সময় আমাদের পাশে রয়েছেন, সংস্কৃতি মনস্ক একটি মানুষ, সে পরিচালনা করছে আমাদের। তাহলে চলো শামসের, বিরতিতে যাই, বিজ্ঞাপন বিরতি। এই অতিমারী পরিস্থিতিতে বাংলার মা বোনেদের চাহিদার কথা বিবেচনা করে তাদের পছন্দের মলমল, কটন, খাদি, তসর, জামদানি, কাঞ্জিভারম, বেনারসি সহ হরেক শাড়ি, মেয়েদের চুড়িদার, পুরুষদের পাঞ্জাবি বাড়ি বসে কেনাকাটার সুবর্ণ সুযোগ আপনার কাছে। অনলাইন পেমেন্ট সহ শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারির সুবিধা পাবেন আমাদের কাছে। অর্ডার দেওয়ার 3 থেকে 4 দিনের মধ্যেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিস। সমস্ত রকম কাটা ছেঁড়া জিনিস পরিবর্তন করা হয়। ভারতের যে কোনো জায়গায় আমরা সরবরাহ করে থাকি আপনার পছন্দের জিনিস। নিয়মিত কাপড় সম্ভার ফেসবুকে বাবলু কুমার সিনহা ও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে প্রতিদিন দেখুন এই নাম্বারে 9851389736। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আপনারা শুনছেন বেতার বন্ধন পরিবার আয়োজিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কথায় কথায়। আর এই অনুষ্ঠানে রয়েছেন আমার সঙ্গে বিশিষ্ট সঞ্চালিকা এবং বাচিক শিল্পী, অত্যন্ত একজন গুণী মানুষ সুমিতা চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে রয়েছেন আকাশবাণীর উপস্থাপিকা সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। ওনাকে স্বাগত জানাই। নমস্কার, সকলকে নমস্কার এবং বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ, তোমাকে স্বাগত জানাই আমাদের বেতার বন্ধন পরিবারের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। দিদি, যখন তোমাকে পেয়েছি, তোমার কাছ থেকে আমরা কিছু জানবো, কিছু শুনবো। তবে দিদি, শুরু করব, চলো শুরু দিয়ে শুরু হোক। মানে কি বলতো, তোমার এই যে উপস্থাপনের পথ চলা, এই সফরের শুরুটা দিদি একটু শুনবো। দেখো, বেতার আকাশবাণী আমার কাছে না মিলেমিশে একাকার। বেতার বিশ্ব বেতার দিবসে আজকের এই বিশেষ দিনটায় বসে সত্যি একটা অন্যরকম নস্টালজিয়ায় আমি আচ্ছন্ন। অনেক ছোট থেকে মানে জ্ঞান হয়েছে যবে, তখন তার আগে থেকেই বোধহয় আকাশবাণী আমার শিরায় উপশিরায় ইনজেক্ট করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আমি তো অনেকেই জানেন যে আমি কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে বড় হয়েছি। আমার জন্ম বড় হওয়া সবটাই জামশেদপুর শহরে, ঠিক আছে।
তো জামশেদপুরে বসে একটা ছোট্ট মেয়ে, তাকে রেডিও শোনানো হতো, সঙ্গীত শিক্ষার আসরে তার গান শেখা শুরু হলো। তারপরে বিভিন্ন সময় অনুরোধের আসর, গল্প দাদুর আসর, শিশু মহল শোনানো হচ্ছে। সেইভাবেই কিন্তু রেডিও আমার মনের যে ভেতরে অন্দরমহল যাকে আমরা বলি, সেইখানে ঢুকে পড়েছিল। তারপরে আমার এক জেঠি ছিলেন আকাশবাণী কলকাতার ট্রান্সমিশন এক্সিকিউটিভ, তার হাত ধরে আমার প্রথম এখানে কলকাতায় আকাশবাণী ভবনে ঢোকা। সেটা কত ছোট আমি ছিলাম, আমি নিজেও মনে করতে পারি না, এতই ছোট। সেই সময় উপলব্ধি, তখন কি কিছু বুঝেছিলে যে তুমি আকাশবাণীর ভেতরে প্রবেশ করেছো? এরকম একটা তীর্থস্থান বোঝার মতন বয়স তখন হয়নি। আমি খালি অবশ্যই ভাবছিলাম যে এত বড় একটা বাড়ি, মানে আমরা তো সব যে বাড়িতে যখন বড় হই সেটা আমাদের কাছে সব থেকে সুন্দর, সব থেকে বড় মনে হয়। কিন্তু তারপরে একটা বৃহত্তর আঙিনায় যখন আমরা ঢুকি তখন মনে হয় বাবা এই এত বিশাল একটা বাড়ি। তারপরে ধীরে ধীরে ওই গান শোনা, আমরা অনেক ছোট বাচ্চার মতো আমিও ভাবতাম যে রেডিও, এই ছোট্ট একটা রেডিও, তার মধ্যে মানুষগুলো কি করে ঢুকে বসে, তারপরে সে কি করে হারমোনিয়াম তবলা নিয়ে গান বাজনা করে, মানে এটা আমার কাছেও বিস্ময় ছিল, সেটা আর বাচ্চা বাচ্চার মতো। কিন্তু এই বাড়িটার প্রথম জেঠুর সঙ্গে ঢুকে দেখলাম যে ব্যাপারটা অন্যরকম, এইটুকুই মনে আছে। তারপরে আকাশবাণী রাঁচি থেকে আমার কিন্তু অন্যরকম একটা জার্নি শুরু হয়। আকাশবাণী রাঁচিতে অল ইন্ডিয়া বেসিসে একটা আকাশবাণীর যে কম্পিটিশন হয়, মিউজিক কম্পিটিশন, সেইখানে কম্পিটিশনে পার্টিসিপেন্ট হিসেবে আমি গেছিলাম। তারপরে অডিশন দিলাম, সেখানে পাশ করলাম। গানের অডিশন বলছি, হ্যাঁ, গানের অডিশন পাশ করেছিলাম রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি খেয়ালে, যুববাণী তখন। তারপর আকাশবাণীতে যখন কলকাতায় আসার আগে আরেকটা ফেজ ছিল, সেটা হচ্ছে জামশেদপুর আকাশবাণী যখন ওপেনিং হলো, তখন একটা বাংলা বিভাগ হলো ওখানে। 8 ঘন্টার একটা স্লট ছিল, সেই 8 ঘন্টা বাংলা অনুষ্ঠানের কম্পিয়ার হিসেবে, তখন আরজে বলা হতো না, তখন উপস্থাপিকাও বলা হতো না, তখন বলা হতো কম্পিয়ার, মানে গান বাজানো হবে, কবিতা বাজানো হবে, কথিকা বাজানো হবে, তার মাঝখানে অ্যানাউন্সমেন্ট গুলো আমরা দিতাম। কাজের সূত্রে 91 সালে আমার মে মাসে এই আকাশবাণী জামশেদপুরে প্রবেশ করা, গান সঙ্গে সঙ্গে চলছিল অবশ্যই। আর 2002 সালের মেতে এসে আকাশবাণী কলকাতায় আমার পদার্পণ, কর্মজগতে পদার্পণ। তার মধ্যে গান গাওয়া, শিশু মহলে এইসব হয়েছে, সেগুলো আর বিশদে যাচ্ছি না। কিন্তু এই যে এখন যে কাজটি করি আমি, যে এই কাজটি কোনোদিন আমি করবো এটা আমি কখনো ভাবিনি। আমি পড়াশোনা করেছিলাম অ্যাকাউন্টেন্সি নিয়ে, কস্ট অ্যাকাউন্টেন্সি পড়েছিলাম, কিন্তু মানে ওই যে তিনি মানুষকে কখন কোথায় নিয়ে যায় মানুষের কাছে। তো আমি চুপচাপ একটা মেয়ে, সে কোনো কথাই বলতো না মোটে, সে কথা বলার জগতে এসে গেল। কেমন মজা আর কি। আর এবার বলে আমরা অনেক কিছু পেলাম, এটাও তো ঠিক, আমরা সমৃদ্ধ পেলাম। আর যেমন বেতার বন্ধন যে পরিবারের সকলে সমৃদ্ধ হচ্ছে এবং হবে এই মুহূর্তে, তাই তো? আচ্ছা, আর একটা কথা দিদি, খুব ভালো লাগলো তোমার মানে শুরুটা মানে জানতে পেরে। এই যে শুরু করলে, আজকের সংযুক্তা বন্দ্যোপাধ্যায় তো সেদিনের সংযুক্তা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ এক নয়, তোমাকে হতে হয়েছে কঠোর পরিশ্রম, অধ্যাবসায়, অভিজ্ঞতা, পড়াশোনা সব নিয়েই আজকের সংযুক্তা। সেই দিন কিন্তু এই যে সংযুক্তা বন্দ্যোপাধ্যায় তৈরি হলো, এর পেছনে যেদিন প্রথম ঢুকেছিলে তোমার যে সিনিয়র কি বলবো অ্যাঙ্কাররা ছিলেন বা সিনিয়র প্রেজেন্টাররা ছিলেন, তারা কতটা সাহায্য করেছেন? দেখো, সমস্তটাই তাদের অবদান। আজকে সেই দিনের বাচ্চা একটা মেয়ে, 2 দিনুনি করা মেয়েটা, সে যে আকাশবাণী জামশেদপুরে ঢুকেছিল দুরু দুরু বক্ষে, এবং অনুষ্ঠান করার পর বাড়িতে গিয়ে আমার রামনারের কথা একটু বলতেই হবে। প্রথম দিন উনি আমার সঙ্গে ছিলেন, মানে আমার আগের প্রোগ্রামটা উনি প্রেজেন্ট করবেন, অনেক অনেক সিনিয়র মানুষ। তিনি হঠাৎ ওর প্রোগ্রামটা শেষ হলো, উনি আমাকে বললেন, বেটা আপ সম্ভাল লোগি না, आप कर पाओगी ना अपने आप। तो ताकि की बोलबो, तो सीनियर एकदम, मुझे जरा बाहर जाना है, वॉशरूम जाना है, ठीक है, तो आप संभाल लोगी ना।
তো मैंने कहा ठीक है फिर करना ही पड़ेगा। তো এই যে চলে গেল, তারপরে আর আধ ঘন্টা কি হয়েছিল আমি নিজেও জানি না। আমি বাড়ি গিয়ে মাকে শুধু জিজ্ঞেস করেছিলাম, মা আমার ধুকপুক ধুকপুকটা তুমি শুনতে পেয়েছি? এত দিনগুলো বক্ষে আমি সেদিন অনুষ্ঠানটি করেছিলাম। এবং তারপরে আমার সিনিয়র ছিলেন মিস্টার সঞ্জীব গাইন। সঞ্জীব দাকে পরবর্তীতে আকাশবাণী কলকাতাও পেয়েছে, আমিও পেয়েছি। তিনি সঞ্জীব দা আমাকে বলেছিলেন খুব ভালো হয়েছে, প্রথম দিন করেছো খুব ভালো হয়েছে। ঠিক আছে, আকাশবাণী কলকাতায় যেদিন প্রথম এসেছি সেদিন আরেক কাণ্ডে। সেদিন কিছু আমি তখন সদ্যই কলকাতায় এসেছি, কলকাতার পথঘাট চিনি না। হ্যাঁ, রাস্তাঘাটে কি কখন বিপদ আপদ হতে পারে কিছুই জানি না। যানজট কি লেভেলের যানজট হতো সেই সময় কলকাতায়, যারা দেখেছে তারা জানে। তো প্রথম দিন গেছি, আমার সঙ্গে যিনি ছিলেন কো প্রেজেন্টার তিনি আসেননি। ঠিক আছে, তিনি তো আটকে পড়েছেন। এবার আমি রুমে গেছি, সাথীদি আমাদের তখন টেক্সট ছিলেন, সাথী দাস চট্টোপাধ্যায়। সাথীদি আমাকে বললেন যে নীলাঞ্জনা তো আসেনি, তুই কি একা করতে পারবি? তখন আমাকে বলতেই হবে যে না পারবো, আমি পারবো না বলে কোনো কথা আমার ডিকশনারিতে পড়লেও বলতে হবে না ভাঙেন। বললো যে ঠিক আছে তুই নিচে যা, আমি দেখছি একটু পরে কাউকে পাঠাচ্ছি। নিচে গিয়ে দেখলাম নীলাঞ্জনা কি বসে আছে স্টুডিওতে। এবং যদি আজকে নীলাঞ্জনাদি শোনে তাহলে হয়তো রিলেট করতে পারবে সেদিনের আমার অবস্থাটা। নীলাঞ্জনাদি সদা হাস্যময় একজন মহিলা এবং অসম্ভব প্রিয় একজন মানুষ, এখনো ভীষণ গুণী। আমাকে দেখে বললো, এই তুই কি হয়তো উপরে উঠেছি জানিস তো, আমি জিন্স পরে এসেছি তো এখন দেখ জিন্স পরে তো উপরে যাওয়া যায় না, আজকে আমি ভুলে গেছিলাম আকাশবাণী আসবো বলে, তাই আমি একটা জিন্স পরে বেরিয়ে এসেছি। এই পোশাকে যদি আমি উপরে যাই তাহলে হাতি দিয়ে আমাকে মারবে। তো সেই জন্য ওপরে যায়নি, কারুকে সাড়াও দেয়নি যে সে এসে পড়েছে। তাকে দেখে আমার ঘরে প্রাণ এলো এবং অনুষ্ঠানটি ভালো হয়েছিল। এই আমার প্রথমের অভিজ্ঞতা, সাংঘাতিক সুন্দর অভিজ্ঞতা। সাথীদির কথা বলবো, সর্বরিদির কথা বলবো, সিদ্ধার্থ মাইতির কথা বলবো, আমি সৌমেন বসুর কথা বলবো, আমি প্রণব চ্যাটার্জির কথা বলবো, এখন শুভায়ন আছেন আমাদের টেক্স, তার কথা বলবো, নিকালিদির কথা বলবো। এই সমস্ত সবাই মিলে কিন্তু আমাকে তৈরি করেছে। আজকে আমি যেটুকু করতে পারি এই মানুষগুলো মিলে নানা রকম ভাবে কিভাবে করেছেন সেটা আমি বলতে পারবো না, ওটা বিস্তারিত বলতে হবে। কিন্তু এরা সবাই মিলে আজকের আমিটাকে তৈরি করেছে। এবং আরেকটা জিনিস ছিল পড়াশোনা। যেহেতু আমি ছোটবেলা থেকে গান করতাম এবং ভালো ভালো মাস্টারমশাই, ভালো ভালো গুণী শিক্ষককে পেয়েছিলাম, ফলে গানটা আমার শরীরের মধ্যে মনের মধ্যে মিশে আছে। তোমার হবি নাকি? গানই আমার ধ্যান জ্ঞান সব ছিল, স্বপ্ন ছিল। কিন্তু সামহাও পড়াশোনার চাপে, তারপরে বিয়ের পরে সংসার, এইসব করতে গিয়ে গানটা একটু পিছিয়ে গেল। কিন্তু গানটা আমার সঙ্গেই রইল। সেটা তোমরা জানো যারা আকাশবাণী FM এ শোনো অনুষ্ঠান, গান সম্পর্কে একটা ইলাবোরেট ধারণা না থাকলে, শিক্ষা না থাকলে গানের অনুষ্ঠান বছরের পর বছর সাকসেসফুলি করা যায় না। পড়াশোনাটা লাগে, শুধুমাত্র গান শোনা গান পড়াশোনা করতে হয়। তোমার একটা সুমিতাদির মতোই আমার একটা খুব গান শুনতে ইচ্ছা করছে, তাহলে একটা শুনি। একটা গান শুনি, বলো। চলো একটা গান দেখি, দাঁড়াও। ধিতাং ধিতাং বলে কে মাদলে টান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। ধিতাং ধিতাং বলে কে মাদলে টান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, গরিবিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় আয় রে আয়।
বিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এদেশ তোমার আমার, আর আমরা গড়ি খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয় আয়, আয় রে আয়, আয় রে আয় আয়, আয় রে আয়। অপূর্ব অপূর্ব। সলিল চৌধুরী তোমার প্রিয় আর্টিস্ট নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়ের রেকর্ডিং ছিল এবং সলিল চৌধুরীর কম্পোজিশন অল টাইম ফেভারিট আমার। যেই না তোমরা বললে সঙ্গে সঙ্গে আমার মনে হলো যেই গানটা মাথায় এলো সেই গানটা করে ফেললাম আর কি। বাহ, আগে থেকে তো ভাবা থেকে সামনে। আচ্ছা, আমি একটু শামসেরকে জিজ্ঞেস করবো, আমরা কি কোনো কমেন্ট পাচ্ছি? হ্যাঁ, তাহলে শামসের যদি পড়ে দেয় একটু। প্রচুর কমেন্টস কিন্তু আমাদের দপ্তরে এসেছে, আমাদের কমেন্ট বক্সে রয়েছে। যেমন গুছাইত পিন্টু বলছেন অসাধারণ গাইলেন সংযুক্তা দি। অনেক ধন্যবাদ। কুমার নয়ন উনিও বলছেন দিদি খুব ভালো গান করেন। বাহ বাহ বাহ। মানে আমাদের সকল শ্রবণপ্রিয় বন্ধুরাও কিন্তু জানে যে সংযুক্তা দি খুব ভালো গান করে। কিন্তু এটাও কি জানে সংযুক্তা দি খুব ভালো কবিতা বলেন, আবৃত্তিও খুব ভালো করেন? সেটাও শুনবো আমরা, শুনবোই, অবশ্যই শুনবো, অবশ্যই শুনবো, একদম অবশ্যই শুনবো, অবশ্যই। আর শুনে নি কমেন্ট। চিত্রা বসু বলছেন অপূর্ব অসাধারণ ওনার কণ্ঠমাধুরী। অনেক ধন্যবাদ। অমিত ঢল আমাদের সঙ্গে রয়েছেন, বলছেন খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, শুভ দ্বীপ্রাহরিক শুভেচ্ছা জানিয়েছেন। মঞ্জুশ্রী মণ্ডল উনি বলছেন শুভ অপরাহ্ন। অমিতাভ মুখার্জি বলছেন সংযুক্তা খুব গুণী একজন মানুষ আর খুব ভালো মনের মানুষ, আর আমার মুখে সব সময় হাসি লেগেই থাকে। মানে সংযুক্তা দি ভালো মনের মানুষ না বলে ভালো শিল্পী হওয়া যায় না, এটা সবসময় সত্য। ঠিক তাই, একদম। আরো আছে, আর আছে কমেন্ট? হ্যাঁ, অনেক কমেন্টস আছে। মানুষ কুমার দাস রয়েছেন, বলছেন অনেক শুভেচ্ছা রইল, সঙ্গে আছি। বাবলু কুমার সিনহা রয়েছেন, বলছেন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনাকেও জানাই। অমিতাভ মুখার্জি বলছেন বেতার দিবসে সকলকে শুভেচ্ছা। ভালো থেকো অমিতাভ। শুভঙ্কর সর্দার বলছেন বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে। দীপঙ্কর ভট্টাচার্য উনিও বলছেন শুনছি আর খুব উপভোগ করছি আজকের অনুষ্ঠান। চন্দন চক্রবর্তী উনিও রয়েছেন, বলছেন বিশ্ব বেতার দিবসে সকলকে অভিনন্দন। চন্দনের সুবাস যেন। মন্টু মণ্ডল বলছেন সকলকে নমস্কার, বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা অভিনন্দন। আমি হাওড়া আমতা থেকে মন্টু মণ্ডল। অনিতা বসু রয়েছেন, অনিতা বসু আমাদের দিদি উনি রয়েছেন, বলছেন জয় বেতারের জয়, জয় ভালোবাসার জয়, বেতার থাকুক হৃদয় জুড়ে। সত্যজিৎ দাস উনিও আমাদের সঙ্গে রয়েছেন, বলছেন বিশ্ব বেতার দিবস আজ, রেডিও প্রেমীদের আমার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই। গুছাইত পিন্টু উনি বলছেন নমস্কার, আমি হাওড়া মাজু মাঠঘোড়ালি থেকে পিন্টু গুছাইত সঙ্গে রয়েছি এবং আমি হাওড়া লোকাল ট্রেনে বসে শুনছি। মানে অনেক অসংখ্য শ্রবণপ্রিয় বন্ধু অনেকেই শুনছেন, শুনছি। অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেক বছর বিশ্ব বেতার দিবসের এক একটা থিম থাকে। 2024-এ রেডিও সেঞ্চুরি অফ ইনফর্মিং, এন্টারটেইনিং অ্যান্ড এডুকেটিং, অর্থাৎ শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন এবং শিক্ষা বিস্তারে বেতার, এটা হচ্ছে এই বছরের থিম। এবং সত্যি কথা বলতে কি, আমরা তো আমি যেহেতু গান নিয়ে অনুষ্ঠান করি, সবসময় গানের অনুষ্ঠানই করি, কিন্তু তার সঙ্গে তথ্য, কিছু ইনফরমেশন দেওয়ার দায়িত্ব আমাদের। প্রচুর অনুষ্ঠান এরকম হয় বেতারে যেগুলোতে প্রচুর রকমের, মানে সে বিজ্ঞান হোক, স্পোর্টস হোক, রাজনীতি হোক, ইতিহাস হোক, সমস্ত বিষয়ে কিন্তু যে যখন যিনি অনুষ্ঠান উপস্থাপনা করেন তাকে প্রচুর পড়াশুনো করে আসতে হয়। পড়াশুনোটা, প্যাশন এবং পড়াশুনো, এই দুটো সব থেকে বেশি দরকার। কারণ আমি তো একটা কর্পোরেট চাকরি করতেই পারতাম, আমার পড়াশুনোর যা বিষয় ছিল,
কিন্তু রেডিও আমাকে এমন ভাবে মিশিয়ে নিল নিজের সঙ্গে যে আমি না রেডিও ছাড়া নিজের অস্তিত্বটাই একদম একটা টলমল হয়ে যায়, জানো তো। মানে এটা আমার সবাইকে বলতে কোনো দ্বিধা নেই যে অনেক এরকম বিপর্যয়, অনেক সংকটের দিন এসেছে আমার জীবনে, যখন এই রেডিও আমাকে বাঁচিয়ে দিয়েছে। মানে ধরো আমার বাবা মৃত্যু শয্যায়, অনেকেই জানেন আমার বন্ধুরা, মৃত্যু শয্যায় তিনি যে কোনো সময় মারা যাবেন এরকম একটা অবস্থায় আমি তখন মানসিক ভাবে বিপর্যস্ত, সেটা খুব স্বাভাবিক। কিন্তু আমার রেডিওতে ডিউটি ছিল, সেদিন আমার অ্যাসাইনমেন্ট ছিল। এবার আমি আমার টেক্সট, মানে তখন শুভায়ন আমাদের এখন যিনি আছেন, শুভায়নকে আমি ফোন করে বললাম যে এরকম বাবার তো এরকম অবস্থা, আমি কি করে যাব। তখন উনি বললেন যে আপনি রেডিওতে চলে আসুন, মনটা আপনার ঠিক হয়ে যাবে, আপনি অনেক শক্তি পাবেন। আমি না কিরকম একটা আবিষ্টের মতো চলে গেছি, হ্যাঁ চলে গেছি, এবং সেখানে অনুষ্ঠান করেছি। কেউ আমাকে দেখে বুঝতেই পারেনি, আমার গলা শুনে বুঝতেই পারেনি। আমি অনুষ্ঠান করে যখন বেরিয়ে এসেছি তখন ডিউটি অফিসার, তখন আমি হাউ হাউ করে কাঁদছি, কারণ ততক্ষণ আমার বাবা চলে গেছেন, ঠিক আছে। তখন আমাকে দেখে ডিউটি অফিসার কি ছিল, সে আমাকে বলছে তুমি কাঁদছো কেন। তখন আমি বললাম এরকম বাবাকে এই অবস্থায় দেখে এসেছিলাম, বাবা না চলে গেল। তখন ও না স্তব্ধ, পুরো ডিউটি স্তব্ধ আমাকে দেখে। তো তুমি এতক্ষণ অনুষ্ঠান করলে কিচ্ছু বোঝা গেল না যে তোমার ভেতরে কি চলছে। ওই যে লাল আলোটা না, অন এয়ার লেখা একটা লাল আলো আছে, সেইটা আমাদের কি শক্তি দেয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার হাজবেন্ডের অপারেশন হয়েছে, তাকে অপারেশন থিয়েটার থেকে বের করা হয়েছে, আমি দেখলাম তার জ্ঞান এসেছে। আমি আমার বন্ধু দীপমালার গলাও তোমরা অনেকে শুনেছো রেডিওতে, হ্যাঁ দীপমালা কে ফোন করলাম যে এরকম অবস্থা, আমি কি প্রোগ্রামটা ক্যান্সেল করবো। তখন বললো তোকে তো এখন হসপিটালে থাকতে দেবে না, তুই কি করবি ওখানে থেকে, তুই চলে আয় অফিসে, আমি টিফিন নিয়ে যাচ্ছি, তুই ওখানে খাবি, প্রোগ্রাম করে বাড়ি যাবি, বাড়ি গিয়ে ঘুমোবি, সকালে উঠে আবার হসপিটাল চলে যাবি। এই যে বন্ধু পাওয়া, এটাও কলকাতা শহরে আমি একা একটা মেয়ে, একটা পকেট টাউন থেকে এলাম কলকাতা শহরে, এত বড় একটা কলকাতা শহর, কাউকে চিনি না, পথঘাট জানি না, সেখান থেকে যে আমাকে এই সাপোর্টটা দিয়েছে, এটাও কিন্তু আকাশবাণী তুতো দাদা ভাই বোন সবাই সহকর্মীদের এই সহযোগিতা ভোলার নয়, এটা একদম সত্যি কথা। এগুলো ভুলে গেলে খুব হয়ে যাবো আমি। হ্যাঁ, জায়গা নেই। ঈশ্বর ক্ষমা করবেন না যদি এই সহযোগিতা গুলো ভুলে যাও, এটা একদম সত্যি। আরেকটা কথা বলে কি আসছে যে তোমাকে যেমন তোমার সিনিয়র সহকর্মীরা সাহায্য করে আজ সংযুক্তা বন্দ্যোপাধ্যায় বানিয়েছে, তুমি এমন তোমার পরে যারা তোমার জুনিয়র শিল্পীদের মানে প্রেজেন্টারদের তুমি কতটা সহযোগিতা করছো? আমার পক্ষে যতটা সম্ভব। তোমরা একটু খোঁজ খবর যারা রাখো তারা জানো যে গানের অনুষ্ঠান হলেই ফোন আসবে আমার কাছে, প্রযুক্তি থেকে শুরু করে, দেবলীনা থেকে শুরু করে, ঝুমুর থেকে, আর যারা এখন প্রচুর যারা পপুলার, আমার থেকেও পপুলার, তারা আমার থেকেও অনেক গুণ বেশি ভালো অনুষ্ঠান করে, তারা প্রত্যেকে গানের অনুষ্ঠান হলে না আমার কাছে একটা ফোন আসবে, দিদি অমুক দিন না ও শিল্পীকে নিয়ে অনুষ্ঠান আছে। আচ্ছা শাস্ত্রীয় সঙ্গীত আধারিত নজরুল গীতি, আচ্ছা শাস্ত্রীয় সঙ্গীত আধারিত ছবির গান, এই বিষয়ে একটু গাইড করে দিলে। আমার পক্ষে যতটুকু সম্ভব, আমার যতটুকু বিদ্যে, আমি চেষ্টা করি সকলকে হেল্প করার। এইটা আমার দায়িত্ব, কারণ আমি চলে গেলাম, শেষ হয়ে গেল আমার চ্যাপ্টার, এটা না, কেউ যেন থেকে যায় যে বলতে পারবে আমার নামটা, যে সংযুক্তা দিয়ে আমাকে হেল্প করেছিল, তার মধ্যে দিয়ে বেশি থাকবে। আমরা শুনছি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের কথা, বেতার বন্ধন পরিবারের কথায় অনুষ্ঠানে। আরেকটি কথা সংযুক্তাকে, তুমি যে বললে আমি ইচ্ছে করলে আমার যা পড়াশোনা ছিল আমি কর্পোরেট দুনিয়ায় চাকরি করতেই পারতাম, তুমি যদি আরজে না হতে, তুমি যদি উপস্থাপিকা না হতে, তুমি তাহলে কি হতে? আমরা অনেক কিছু হারাতাম, কিন্তু তুমি কি হতে? আমি তাহলে ওই কর্পোরেট, আমি অ্যাকাউন্টেন্ট হয়ে থাকতাম আর কি। আমি অ্যাকাউন্ট অফিসারের কাজ করেওছি জামশেদপুরে থাকাকালীন, আমি চাকরি করতাম, সেই ফিল্ডেই থাকতাম। ভাগ্যিস যাওনি, তাহলে আমরা তোমাকে পেতাম না, এমন ভাবে এত সুন্দর এক উপস্থাপিকাকে আমরা হারাতাম, তাই না? একদমই তাই।
হ্যাঁ, বলো। তুমি এই কাজ করতে করতে বহু গুণী মানুষের ইন্টারভিউ নিয়েছো। বহু বহু তাই তো? সেই একটু অভিজ্ঞতা শুনি না, সেই গুণী মানুষরা তাদের গুণ এবং পাশাপাশি তারা কতটা মানুষ মানুষ হিসেবে তাদের কি দেখেছো? আমি প্রথমে যার নাম করব তিনি আমাদের সকলের প্রিয় শিল্পী শ্রীমতী আরতি মুখোপাধ্যায়। আচ্ছা, আরতি মুখোপাধ্যায় ইন্টারভিউ করতে হবে। আকাশবাণী থেকে সুতপা দি আমাকে ফোন করে বললেন যে আর্কাইভের জন্য আরতিদির একটা সাক্ষাৎকার তোমাকে নিতে হবে। তো আমি তো আকাশ থেকে, মানে এটা আমার কাছে একটা মানে স্বপ্ন নাকি কি, মানে আমি গায়ে সিন্ডিকেটে দেখছি আর কি, যে আমি কি ঠিক শুনলাম? মানে আরতি মুখোপাধ্যায় আমার কাছে মানে যে কি সেটা হয়তো আমার কণ্ঠের মধ্যে কি তোমরা বুঝতে পারছো, মানে যার গান শুনে ছোটবেলা থেকে ওই রেডিও, মানে এরকম একটা প্রীতি, যেটা সেই মানুষটিকে আমি মুখোমুখি বসে ইন্টারভিউ নেব। তো আরতিদির নাম্বার দেওয়া হলো আমাকে, যে উনি ওর সাথে একটুখানি যোগাযোগ করে কথা বলে নিও, যে কখন আসবেন, বৃত্তান্ত কি প্রশ্ন করবে ইত্যাদি। তারপরে আমি তো কথা বললাম, আরতিদি বললেন আরে আমি তো কথাই বলতে পারি না, আমার দিদি কেন ওইসবের মধ্যে নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে এসো, আমাকে কিন্তু কঠিন প্রশ্ন করো না, হ্যাঁ? আচ্ছা বেশ, সেদিন সকাল সকাল সেজে গুজে চলে গেছি। মানে আমার তো সেদিন মনে হচ্ছে যে মানে আমার আমার যদি আরো দুটো পাখা থাকতো তাহলে আমি পাখায় ভর করে চলে যেতাম। গিয়ে তারপরে কিছুক্ষণ পরে উনি এলেন, ভীষণ সুন্দর একটা শাড়ি পরে, ভীষণ স্নিগ্ধ একটা মানুষ, হ্যাঁ ভীষণ সফট, আমার মতন করে গলা নয়, হ্যাঁ ভীষণ সুরেলা গলায় কথা বলেন। তো আমি ভীষণ আস্তে ধীরে কথা বলেন। তো আমি গিয়ে প্রণাম করেছি, তারপর বলছেন যে আমি কি কথা বলবো রে, আমাকে বেশি প্রশ্ন করিস না, আমি তো কথাই বলতে পারি না। কি যে সুতপা আমাকে করলো না। তো আমি বললাম ঠিক আছে দিদি, একটু গল্প করবো, একটু গান শুনবো। তো 1 ঘন্টার না 8 ঘন্টার অনুষ্ঠান ছিল, হ্যাঁ 8 ঘন্টা করে 8 ঘন্টার স্লট ছিল। মৈত্রীতে দরকার হয়েছিল। ফাইনালি যখন আমাদের আড্ডাটা শেষ হলো, কখন যে 3 ঘন্টা পেরিয়ে গেছে আমরা নিজেরাও জানি না। 3 ঘন্টা পেরিয়ে গেছে, তখন আমাকে ওদিক থেকে ইশারা করছে যে এবার শেষ করো, হ্যাঁ। তখন আমি তো শেষ করেছি। এবার তারপরে বেরিয়ে আমাকে যিনি রেকর্ডে ছিলেন তিনি বললেন বাপরে কত গল্প, আরো মনে হয় 3 ঘন্টা করে দিতে পারছে না। আমি বললাম কতক্ষণ হয়েছে? বললো 3 ঘন্টা। বললাম হ্যাঁ। এবার তাহলে কি হবে, 8 ঘন্টা কোথা থেকে কাটা হবে? তখন বলবেন যে 3 দিনে 8 ঘন্টা করে স্লট যাবে, ঠিক আছে। এডিট করা যে কি সাংঘাতিক ব্যাপার, মানে 3 ঘন্টা 8 ঘন্টা করা। এবং আমাকে আমি ধরে ছবি তুললাম। তারপরে যখন গাড়িতে তুলে দিতে যাচ্ছি তখন আমাকে আরতিদি বলছেন, জড়িয়ে মাথার উপরে হাত দিয়ে কাঁধের উপরে হাত দিয়ে আমাকে বলছেন আমার ভেতরে যে এত কথা জমেছিল আমি নিজেও জানতাম। দেখুন খুব ভালো লেগেছে আজকে এসে, খুবই ভালো লেগেছে। এবং উনি ওখানে বসে কিছু কমার্শিয়াল সিঙ্গিং এর এমন টেকনিক ওখানে বসে বসে দেখাচ্ছিলেন যেগুলো আমার আজও কাজে লাগে, এবং আমি আমার ছাত্রছাত্রী যারা আছে তাদেরকেও সেগুলো বলার চেষ্টা করি। এটা একটা দিন। আরেকটা দিন হলো একটা ফোন এলো আমার কাছে যে জ্যোতিলেশ্বর মুখোপাধ্যায়কে ইন্টারভিউ করতে হবে। বাবা আরেক পরীক্ষা আমার কাছে। জ্যোতিলেশ্বর মানে জ্যোতিলেশ্বর মুখোপাধ্যায়কে ইন্টারভিউ করতে হবে, কত পড়াশুনো করতে হবে মানে আমি তো ভেবেই আমার হাত পা ঠান্ডা। এবার আমি তো ফোন করলাম, জটিলদা এরকম আমি সংযুক্তা বলছি। তখন উনি বলছেন হ্যাঁ বল তপা তোর কথা বলেছে। আচ্ছা তো বলবো দাদা আমি তো কিচ্ছু জানি না, ভীষণ আনাড়ি আর ভীষণ মূর্খ মানুষ আমি যে কি করবো আমি জানি না। তখন উনি বলছেন আচ্ছা আয় তো। তারপরে গেছি, তারপরে না কি গল্পে সেটাও না 3টে এপিসোড হয়ে গেল, মানে এত সুন্দর গল্প জমে গেল। এবং উনি গানের নানা রকম টেকনিক, গানের কথাগুলো কি করে জটিলদা শিখিয়েছেন অনেককে, আজকের প্রতিষ্ঠিত শিল্পীদের, যে গানের কথাগুলো কি করে বলতে হয়।
বললে গানটা গান মনে হয়। উনি বলতেন গান গাওয়া নয়, গান বলা। এইটা এটা একটা অসামান্য অভিজ্ঞতা। তারপরে ও বাড়িতে দেখছি, তখনও উনি বারবার বলছেন কি ভালো কথা বুঝিস, কি সুন্দর করে বলিস রে, গুছিয়ে, আমি তো কিছু পারি না। মানে এগুলো যে কি প্রাপ্তি আমার জীবনে। আরো দুজনের কথা অবশ্যই বলবো। একদিন একটা ফোন এলো, সেটাও সুতপাদি, এবং আমাকে ফোনে বললেন যে এরকম সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন দুজন, এবার দুজনেই কলকাতার মানুষ, দুজনের ইন্টারভিউ তোমাকে করতে হবে। তো আমি তো আকাশ থেকে পড়েছি, আমি জানি তেজেন্দ্রনারায়ণ মজুমদার সকলে নিশ্চয়ই জানো তোমরা, বিশিষ্ট স্বরূপ বাদক, এবং বাদক তিনি পণ্ডিত তরুণ ভট্টাচার্য। এই দুজন সেবা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেলেন। তেজেন্দাকে প্রথমে বলা হলো যে আকাশবাণী থেকে ইন্টারভিউ করা হবে। তেজেন্দা বলে দিলেন আমি যাব না, তোমাদের ওখানে ভালো লোক নেই, কেউ আমাকে ইন্টারভিউ করতে পারবে না ঠিক করে। হ্যাঁ, এবং সামহাউ ওর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, আমাকে স্নেহ করেন। উনি বলেছিলেন যে ও যদি নেয়, সংযুক্তা যদি নেয়, তাহলে আমি যাব। তো সুতাবাড়ি আমাকে বললেন তুমি ছাড়া না খুব, সেদিনও খুব মজা হয়েছিল, খুব সুন্দর ইন্টারভিউ হয়েছে। এইটা আমার বিষয়, মানে এটা আমার সিলেবাসের কোশ্চেন। হ্যাঁ, খুবই করেছিলেন, অ্যাপ্রিসিয়েট করেছিলেন, খুব সুন্দর কোয়েশ্চেন হয়েছে, খুব ভালো হয়েছে ইন্টারভিউটা। এই যে মানুষগুলো, এদের সঙ্গে আমার কোনো যোগ্যতা নিয়ে কথা বলার, সেখানে দাঁড়িয়ে আকাশবাণী আমাকে বেতার আমাকে এই জায়গাটা দিয়েছে, তৈরি করে দিয়েছে যে আমি এদের পাশে বসে কথা বলতে পারি। বেতার তোমাকে জায়গা দিয়েছে এবং বেতার বুঝেছে এইখানেই জায়গা দেওয়া উচিত, এবং সঠিক স্থান বুঝতেছে বলেই দিয়েছে। যদি বুঝতো বেতার যে না এটা সেই সঠিক জায়গা না, বেতার দিত না। এটা তো সত্য, এটা তো মানতে হবে। ব্যাপার যে ক্রমাগত আমি নিজেকে পড়াশুনো করছি, আর সব থেকে বেশি প্রয়োজন যেটা আমার মনে হয় সেটা হচ্ছে শোনা। জানো তো, সবার আগে শুনতে হয়, ভালো শ্রোতা হতে হয়, তাহলে ভালো বক্তব্য রাখতে পারবে। প্রথমে হচ্ছে ভালো বক্তা হয়, ঠিক। ভীষণ জরুরি। আমরা শুনছি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতি জীবনের নানান অভিজ্ঞতা, নানান ওঠা পড়া। পড়া যেখানে নেই, শুধুই ওঠা, শুধুই ওঠা। শুনবো দিদির একটি কবিতা, কেননা দাবি করেছিলাম শুনবো কবিতা। তার আগে কি সামসের কিছু আমরা কমেন্ট শুনে নেবো? অসংখ্য কমেন্টস কিন্তু কমেন্ট বক্সে রয়েছে, একটু কমেন্টস গুলো দেখে নিই। কমেন্ট শুনি, হ্যাঁ কমেন্ট শুনি, কে ইচ্ছে দুই একটা শুনি অন্তত। হ্যাঁ নিশ্চয়ই। এবং আমাদের সঙ্গে টেলিফোনে একজন বন্ধু রয়েছে, ওনাকেও সঙ্গে নেব, অবশ্যই নেব। অমিতাভ মুখার্জি বলছেন সংযুক্ত বেতার বন্ধন পরিবারের খুব কাছের একজন, আর সকলের খুব প্রিয়, এবং খুব মনের মানুষ হতে পারার একটি মানুষ। আমি সংযুক্ত করলাম। ওরে বাবা, না আমার নাম তো সংযুক্তা, ফলে আমি নিজেকে সংযুক্তা বলি। হ্যাঁ, গানের সঙ্গে আমার যোগ, এবং সেই যোগাযোগটাই ছড়িয়ে গেছে আরো অনেক মানুষের মধ্যে। আমার খুব দেবরাজের কথা মনে পড়ে, ভীষণ মন খারাপ হয় ওর কথা ভাবলে। ওর মাধ্যমেই বেতার বন্ধনের সঙ্গে আমার যোগাযোগ, এবং আরো অমিতাভ মুখার্জি, বাবলুদা, আরো কত মানুষ বিভিন্ন সময় আমার খুব খুব সবসময় হয়তো তাদের সাথে কথা হয় না, কিন্তু প্রত্যেকে আমার মনের খুব কাছাকাছি, খুব প্রিয় মানুষ প্রত্যেকে। সত্যি তাই, মানে সংযুক্তার সম্পৃক্তাও বটে, সম্পৃক্ত হচ্ছে অন্তরে, প্রতিটি কথা বলছে। তারপরে কমেন্ট কি কমেন্ট করবে না? হ্যাঁ, অনেক কমেন্টস কিন্তু রয়েছে, একটু কমেন্টসগুলো পড়ে নিন, নাহলে যেসব বন্ধুরা আমাদের কমেন্টস করে আমাদেরকে উৎসাহ প্রদান করছে তারা কিন্তু রেগে যাবে। রতন কর্মকার বলছেন দিদি শুধু আরজে নন, উনি আরজে ছাড়া অনেক কিছু পারেন। এবং আজকে বিশ্ব বেতার দিবসের আজকে এটা আমাদের কাছে সেরা পাওয়া, মানে দিদি যে আমাদের সঙ্গে এসছেন সেটা রতন কর্মকার আমাদেরকে জানিয়েছেন। আমার খুব ভালো লাগছে। আমাদেরও। সর্বরী দাস উনি আমাদের সবার জন্য একটি সুরভিত শুভেচ্ছা পাঠিয়েছেন, এবং উনি লিখেছেন অপূর্ব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, ভীষণ ভালো লাগছে।
বাহ, অনেক ধন্যবাদ, অনেক ম- ধন্যবাদ। মুন্না সর্দার আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া বাঁকড়া থেকে, বলছেন আমি সঙ্গে রয়েছি মুন্না সর্দার। আচ্ছা, ঝুনু দাস বৈরাগ্য উনি আমাদের সঙ্গে রয়েছেন, বলছেন এইমাত্র এলাম, ভীষণ ভালো লাগছে। বাহ, পিন্টু রিয়া বলছেন পিন্টু মণ্ডল শাঁকখালি পাঁচলা হাওড়া থেকে শুনছি। শোনো ভাই। অমিত ঢল বলছেন আহ, দিদি একটা গান হয়ে যাক, মানে আরেকটা গানের অনুরোধ করেছে অমিত ঢল। আচ্ছা, কি করে, অসুবিধা নেই। বাবলু কুমার সিনহা মহাশয় বলছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আজকে, অসংখ্য ধন্যবাদ দাদা। অনেক ধন্যবাদ। অনিতা বসু বলছেন বাবলুদার ডাকে বেতার বন্ধন পরিবারে উপস্থিত ছিলাম হলদিয়াতে 2018-তে। আজ খুব মনে পড়ছে সেই দিনটার কথা। দেবরাজ ছিল আমাদের মধ্যমণি, কথায় গানে একটা দিন একটা অন্যরকম মাত্রা পেয়েছিল। অনিতা বসু বলছেন সত্যি আমরা কিন্তু বারবার সেই দেবরাজের কথায় ফিরে আসছি এবং বারবার ওনার কথা মনে পড়ছে। দেবরাজের কথায় বারবার আমরা ফিরে যাই, ঠিকই। আমাদের সঙ্গে রয়েছেন রিয়া পাত্র, বলছেন খুব সুন্দর আজকের অনুষ্ঠান হচ্ছে, সত্যি মন ছুঁয়ে যাচ্ছে আজকে বিশ্ব বেতার দিবসের এই অসাধারণ অনুষ্ঠান শুনে। বাহ বাহ, রমেশ বিশ্বাস উনি বলছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আজকে, মানে আজকের অনুষ্ঠান সত্যি মন সবার ছুঁয়ে যাচ্ছে। বাহ, সবাইকে বলছি পাশে থেকো। গুছাইত পিন্টু বলছেন সংযুক্তদি আমি সেই মেয়ে হোক, মানে উনি একটা কবিতার জন্য আহ্বান করেছে আর কি। এরপর তোমরা নিশ্চয়ই হবে, কবিতা শুনবো। নিশ্চয়ই শুনবো, অবশ্যই শুনবো। কুমার নয়ন বলছে আমি লাইভ শুনেছিলাম মিনল মেলায়, দিদি কাঁপছিলেন তখন। আচ্ছা, কবিতায়? না, মিলন মেলা একটা অনুষ্ঠান মানে দিদি শুনেছিলেন, বলছে আচ্ছা। দিদির হয়তো মনে থাকবে সেই অনুষ্ঠানের কথা, একটা অনুষ্ঠান নিয়ে উল্লেখ করেছে কুমার নয়ন। হ্যাঁ, মনে পড়েছে আমারও, খুব অসুস্থতা নিয়ে গিয়েছিলাম, ঠিক ঠিক মনে পড়েছে। এবং আরেকটা কথা বলি, আমি তো সংযুক্তদির অনেক অনুষ্ঠান শুনেছি এবং শুনি, সে অনুষ্ঠান শোনার পর আমাদের সত্যি মনের মণিকোঠায় রেসটা অনেকক্ষণ ধরে থেকে যায়। এত সুন্দর উনি উপস্থাপনা করেন যে মনের মণিকোঠে আমাদের, এটাই উপস্থাপনার গুণ। দেখতেও পাও, কারণ ফেসবুকেও আমরা হ্যাঁ, লাইভ করি, হ্যাঁ, হ্যাঁ। বেকার বন্ধনে তোমরা শেয়ার করো, অনেক ধন্যবাদ। আর একটু সঙ্গে থাকবে এইভাবেই, কেমন? অবশ্যই অবশ্যই। যে লাইভ গুলো হয় সেগুলো এখন শুভায়নীর মাধ্যমেই বিষয়টা করা গেছে। আগে তো এভাবে আকাশবাণী বা ভেতরে অন্দরমহলে আর কি আমাদের ছবি তোলা নিষেধ ছিল, তোমরা সকলেই জানো, অনেক বিধি নিষেধ ছিল। সেগুলো কাটিয়ে উঠে এখন যে ফেসবুকের আমাদের পেজ থেকে লাইভ হয়, সেটা টোটাল ক্রেডিট আমাদের শুভায়নের। এবং সকালবেলায় সৌরভ আসে, সেই কোথা থেকে অনেক দূরে থাকে, সেখান থেকে আসে। এবং শিল্পীরা যারা যখন যিনি আসেন, রবিবার আমাদের সুরমহল সকাল 8:30 থেকে 10টা, সকলেই জানো। আপাতত তার গত এক বছরের বেশি আমরা করছি অনুষ্ঠানটি, প্রত্যেক সপ্তাহে এক একজন করে শিল্পী আসেন, আমরা এখনো রিপিট করিনি শিল্পী। বেশ ভালো রেসপন্স পাচ্ছি সকলের, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তির জায়গা। মানে সকলে যে থাকেন সঙ্গে, লাইভে প্রচুর কমেন্ট আসে। বেতার বন্ধন তোমরা এই অনুষ্ঠানটা লাইভ করছো, সেটা অনেক অনেক দিন হয়ে গেল, সেখানে কমেন্ট পড়া হচ্ছে। আমি তো আগে একবার করেছি অনুষ্ঠান, সেটা অনেক দিন হয়ে গেল, বোধহয় সেটা লকডাউনের সময় প্রায় 2 বছরের মতো। হ্যাঁ হ্যাঁ, তারপরে আর করা হয়নি। তো সেইখানে কমেন্ট আসে, সেটা পড়েছি। কিন্তু নিজে একটা স্টুডিও, আকাশবাণী স্টুডিও বসে FM গোল্ডে অনুষ্ঠান করছি, সেটা লাইভ যাচ্ছে এবং সেখানে তোমরা কমেন্ট করো, ভালো লাগা জানাও, সেইটা আমার কাছে অনেক বড় পুরস্কার মনে হয়। দেখো, টাকা পয়সা রোজগারের না অনেক রাস্তা আছে। হ্যাঁ, মানে কর্পোরেটে থাকলে আমি হয়তো অনেক অনেক বেশি টাকা রোজগার করতাম, কিন্তু এই যে ভালোবাসা হতো না, নিজের ভালোবাসা এবং তোমাদের ভালোবাসা, এই যে মিলিয়ে দিল বেতার, সেখানে কোনো তারের প্রয়োজন নেই, এটা সেটার নয়, এ বেতার। হ্যাঁ, মানে সেই জন্য আর কি আমি বেতারের কাছে, আকাশবাণী কলকাতার কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ এবং তোমাদের কাছে কৃতজ্ঞ। এই যে আমি একটু আগে যাদের কথা বলছিলাম, যাদের নাম নিলাম, এরাই আজকের আমিটাকে তৈরি করেছে, তোমাদেরও ভীষণ বড় একটা ভূমিকা রয়েছে। তোমরাই তো এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমাদের হাতগুলো না থাকলে, আমি জানি আমার হাতে হাত মেলানোর জন্য অনেক মানুষ আছেন, তোমরা আছো, তোমরা না থাকলে আমি কি, আমি শূন্য।
তোমাদের স্পন্দন গুলো পাই, পালসটা পাই বলেই কিন্তু আমি ওখানে অনুষ্ঠানটা করতে এত এনার্জি পাই, নইলে হয়তো পেতাম না, নইলে আমি তো চাকরি করতাম, অন্য কিছু করতাম। এই ভালো লাগা এবং এবং তাদের জন্যই কিছু আটকে থাকে না। হ্যাঁ, আমি না করলে অনেকেই আছেন যারা খুব ভালো অনুষ্ঠান করেন, আমি তো বললাম যাদের কথা, তারা অত্যন্ত গুণী, অত্যন্ত ভালো অনুষ্ঠান প্রেজেন্ট করে। কিন্তু আমি যেটুকু এখন আমার যে ভালো লাগা সেটাকে নিয়ে যে একটা কাজের জগতে আছি, এবং আকাশবাণী থেকে তারপরে একটু চ্যানেল 1-এ কাজ করি, একটু দূরদর্শনের কাজ করি, স্টেজে কিছু কাজ করি, টিভিতেও দেখেছি, টিভিতে কাজ করি, সেগুলো সবই তো আসলে ভালোবাসার জায়গা। মানে একেবারে একটা শক্তপোক্ত মালিকের আন্ডারে কাজ করছি সেইটা কখনোই আমার মনে হলো না সারা জীবনে। এটা একটা পরম প্রাপ্তির জায়গা যে সবাই আমাকে ভালোবাসছে। এই যে ভালোবাসাটা, সেই জন্যই তো আজকে এই বিশেষ দিনে বিশেষ অতিথি অনেক কিছু তোমরা বলছো আমাকে, ভীষণ গুণী ইত্যাদি প্রভৃতি। আমি কিছুই না, তোমরা ছাড়া আমি জিরো। আমার কাছে শ্রোতারাই হচ্ছে ভগবান। তোমরা যদি না শোনো আমি কোথায় যাবো? সেটা ঠিক, দর্শক বা শ্রোতা না থাকলে তো শিল্পীর অস্তিত্ব সত্যি নষ্ট হয়। কিন্তু শিল্পী যদি শিল্পীর মতো হয় তবে আমাদের মতো এমন সব কমেন্টস পড়ে পারি না, তাই তো? একদমই তাই, একদমই তাই, একদমই তাই। যেমন আরো বেশ কিছু গায়কের নয় তো গান, শুধু গানের কথা নয়, একাকি গায়কের নয় তো গান, দুজনে মিলে গাইতে হবে বলেছেন রবীন্দ্রনাথ। কিন্তু আসলে সব শিল্পের সব মাধ্যমই তাই। কেউ ছবি আঁকেন, চিত্রকর, তিনি ছবি এঁকে একটা এক্সিবিশন করলেন, করে ওখানে লাগিয়ে দিলেন, ছবিগুলো দেওয়ালে আটকে দিয়ে তিনি রইলেন, কিন্তু কেউ দেখতেও এলো না, কেউ অ্যাপ্রিসিয়েটও করলো না। তাহলে তো ওই ছবিটা অসম্পূর্ণ থাকলো না, ওর ছবিটার অস্তিত্বই নেই। একটা সিনেমা কেউ বানালেন, সেটা কেউ দর্শকের কাছে কোনো কিছু পেলো না, তাহলে সেটা তো ওখানে তার তো কোনো নিরর্থক হয়ে গেল। একটা কবিতা লেখা, সেই কবিতা যদি মানুষ না পড়েন বা মানুষ না শোনেন, তাহলে সেটা লিখে কি হবে? সেটা ওই একটা হলো 100 লেখা হলো, তারপরে তো বন্ধ হয়ে যাবে, থেমে যাবে। শিল্পের সবসময় শ্রোতা, আমাদের প্রফেশনের কথা আমি বলছি, আমার কাজের দুনিয়ার কথা আমি বলছি, শিল্পী মানে আমরা বলি, আমরা কথা বলি, তোমরা কথা শোনো, এই মধ্যে ব্রিজটা করছে বেতার। ঠিক আছে, এই ব্রিজটা না থাকলে, মানে আমি যা বলছি তুমি যদি রিলেট না করতে পারো তোমার সঙ্গে, আমি যে আমার ভালো লাগার কথা বলছি, গান ভালো লাগার কথা বলছি, কবিতা ভালো লাগার কথা বলছি, তো তুমি যদি রিলেট না করতে পারো, তার সঙ্গে একাত্ম না হতে পারো, তাহলে তো আমার কথা বলাটা নিরর্থক হয়ে যায়। একদম, এই ব্রিজকে ঘিরে তো আজ আমাদের দিবস, আর সেই দিবসে আমরা তোমাকে বলছি সংযুক্তা। বেতার দা বস, মানে বস হচ্ছে বেতার, আমরা তার বসে বলছি। বলছি, তোমার কবিতা শুনবো না কি ফোনে বন্ধু আছেন তার কথা শুনবো? আরো বেশ কিছু ফোনে বন্ধু ছিলেন, আরো বেশ কিছু কমেন্ট আমাদের কমেন্ট বক্সে রয়েছে, একটুখানি দেখে নিন। এবং এত সুন্দর সুন্দর কমেন্টস আমাদের শ্রবণপ্রিয় বন্ধুরা পাঠিয়েছেন, আমি না পড়ার লোভ সামলাতে পারছি না। অমিত ঢল বলছেন, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, মন ভরে যাচ্ছে। মুন্না সর্দার বলছেন, সংযুক্তা দিকে পেয়ে আমার খুব ভালো লাগছে, দিদি আমাদের অহংকার। আমাদের সত্যি তাই, দিদি আমাদের সবার অহংকার। সত্যি তাই। উনি বাঁকড়া হাওড়া থেকে শুনছেন। সুবীর ঘোষ বলছেন, দারুণ অনুষ্ঠান হচ্ছে, মন ভরে যাচ্ছে। অনিতা বসু বলছেন, সুর মহলের সুর ছড়িয়ে দাও, আর রান্নাঘরে আমি হাবুডুবু খাই। অপূর্ব অপূর্ব। দীপ্তি রায় বলছেন, আজকের অসাধারণ অনুষ্ঠান, বিশ্ব বেতার দিবসের এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। ধন্যবাদ অবশ্যই আমাদের সংযুক্ত বন্দ্যোপাধ্যায় দিদিকে জানাতে হয়, কারণ এত সুন্দর সুন্দর কথা উনি বলছেন বলে সবার মনকে ভরিয়ে দিচ্ছেন। আমরা ওই কথাটুকুই বলতে পারি, তাও পারি না গো, অনেক চেষ্টা করি আরো একটু সুন্দর করে সুললিত কণ্ঠে যদি একটু বলতে পারতাম, কিন্তু এই যে চাচা চোলা গলাটা দিয়ে পাঠিয়েছে না ঈশ্বর, কি করবো বলো, এইটাই তোমাদের এই জন্মে এটা দিয়ে কাটিয়ে দাও আর কি। এই যে তোমার পারিনার খিদেটা, এটাই তোমাকে মহান করে দেবে।
এতখানি তুমি নিয়ে গিয়েছো। যেদিন তুমি ভাববে তুমি পেরেছো, সেদিন তুমি নামতে শুরু করবে। এই এই ভাবনাটা থাকুক আজকে। কিন্তু একেবারে মনের কথা বললে গো, এটা এটা একবারই সত্যি আমি বিশ্বাস করি যে যেদিন মনে হবে যে আরে আমি তো সেরা, সেদিন তো হয়েই গেল, শেষ। নামতে শুরু করবে। আমার আর কিছু করার নেই। তোমরা সকলেই জানো এই যে একটা জার্নি আমার 91 থেকে যে কাজ কর্মজগৎটা আমার আকাশবাণীর সঙ্গে, প্রথমে জামশেদপুর, তারপরে এখানে তোমার সফর। এই যে সফর, এটা 30 বছর পেরিয়ে গেছে, প্রায় 33 বছর হয়ে গেল। তো এবার 33 বছর ধরে এই যে আমিটা অনেক ওঠা পড়া, ঘাট প্রতিঘাত, সবটাই যে খুব সুন্দর আমার কাছে থালায় সাজিয়ে দেওয়া হয়েছে তা তো নয়। তো হয় না, কারণ আমি প্রবাসী বাঙালি। আমাকে প্রতি মুহূর্তে এইটা প্রথম দিকে অনেকে শুনিয়েছেন। হ্যাঁ, মানে যে আমি প্রবাসী বাঙালি, আমার অনেক সমস্যা আছে কথা বলায়, বাংলা বলায়। যেহেতু আমি বিহার, ঝাড়খণ্ড এখন ওখানে বড় হয়েছি, আমার কথার টান ইত্যাদিতে সকলের মনে হতো। আমি তাদেরকেও আমি স্যালুট করছি, তাদেরকেও আমি প্রণাম জানাচ্ছি। তারা বলেছিলেন বলে হয়তো আমার ভেতরে কোথাও একটা দাবিটা তৈরি হয়েছিল যে না, আমাকে প্রমাণ করতে হবে আমি যেটুকু পারি। আমি সবাইকে বলতে চাই যে সবার মধ্যে না কিছু পজিটিভ জিনিস দিয়ে পাঠিয়েছেন ঈশ্বর, প্রকৃতি আমার কাছে ঈশ্বর। ঠিক আছে, এইবার আমি আমার পজিটিভটাও যেমন জানবো যে এটা আমি পারি, আর আমি নেগেটিভটাও আমাকে জানতে হবে যেটা আমি পারি। হ্যাঁ, যেটা পারি না, আমার বাবা একটা কথা বলতেন যে যেটা আমি পারি না, সেই পারি নাটাকে হ্যাঁ করতে হবে, আমি পারি, তাহলেই তুমি সফল। নইলে তো যেটা পারি সেটা তো পারি, সেটা কি হলো নতুন করে। আমি যেটা পারি না সেটাকে যদি আমি অ্যাচিভ করতে পারি তাহলেই তুমি সাকসেসফুল। একদম, আমি এটা চেষ্টা করে গেছি। আরেকটা জিনিস আমি সবাইকে বলতে চাই, যে কাজেই আছো, যে যা করে, তার প্রফেশন, কাজের জগৎ যাই হোক না কেন, সমালোচনাটা সবসময় নিতে জানতে হয়। সমালোচনাটা যদি আমি নিতে না জানি তাহলে আমি নিজেকে আপডেট করতে পারবো না, আপগ্রেড করতে পারবো না। একদম আমাকে কেউ একজন পেছনে বলছে যে এ না এটা পারে না, হ্যাঁ, তো আমি যদি বাড়িতে এসে কান্নাকাটি শুরু করি তাহলে কিন্তু সেটা কিছু হবে না। তখন আমাকে ভাবতে হবে যে ও বলেছে মানে নিশ্চয়ই ওটা আমি পারি না। তারা তো দেখি তো আমি এটা চেষ্টা করে যদি আমি পারি, আমাকে পারতে হবে, দ্যাটস ইট। এছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই। এবং কলকাতা শহরের কাছেও আমি কৃতজ্ঞ। কলকাতা শহর আমাকে আমার একটা পায়ের নিচে জমি দিয়েছে। এর আগে মানে যেখানে যখন কাজ করেছি সেখানে ঠিক আছে, কারোর মেয়ে, কারোর দিদি, কারোর বউ, এই পরিচয়টা ছিল, ঠিক আছে। কলকাতা শহরে এসে আমি আমার পরিচয়ে পরিচিত। এই যে তোমরা আমাকে বলছো, এই পরিচয়টা কিন্তু আকাশবাণীর দেওয়া। কল্লোলিনী কলকাতা তোমাকে তিলোত্তমা করেছে। এটা এতটা কি পেরেছি কিনা আমি জানি না, আমি বলতে পারবো এতটা পারি না, এত কিছু যোগ্যতা আমার আছে কিনা তাও আমি জানি না, কিন্তু সকলের ভালোবাসা পাই, এটাই আমার জন্য অনেক। ভীষণ ভালো। কবিতাটা মিস হচ্ছে, কবিতাটা মিস হচ্ছে, দাঁড়াও কবিতা শুনবো। তার আগে আমি অনুষ্ঠান শুরু করেছিলাম, কমেন্টসে আসবো। অনুষ্ঠান শুরু করেছিলাম পূর্ণচন্দ্র সামন্ত মহাশয়ের লেখা এবং সুর করা গান দিয়ে। এখন শুনবো আমাদের তানজিলাল সিদ্দিকী মহাশয়ের লেখা একটি কবিতা, কণ্ঠে মহুয়া মুখোপাধ্যায়। তারপর ফিরে এসে দিদির কাছ থেকে অবশ্যই কবিতা শুনবো। কিন্তু কবিতা শোনার জন্য আমাদের অসংখ্য শ্রবণপ্রিয় বন্ধুরা কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে। আমিও তাই। তাহলে শুনি, কণ্ঠে কবিতা শুনে নি। বিশ্ব বেতার দিবস, লিখেছেন তানজিলাল সিদ্দিকী। পিতা, তুমি কি শুনতে পাচ্ছ? আমি বেতার বলছি। আজকে আমার আনন্দের দিন, খুব 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 আনন্দের দিন। সেই 1895 মার্কনি
শুনতে পাচ্ছ? সেই 1946-এর 13ই ফেব্রুয়ারি, মনে পড়ে সে কথা? তারপর কত জল করালো, 2010, 2011, 2012, অবশেষে 2013কেই বেছে নিল রাষ্ট্রপুঞ্জের অ্যাসেম্বলি, আর বেছে নিল 13ই ফেব্রুয়ারি। ইথান, ইথান, আমি তোমাকেই বলছি, তুমি কি শুনতে পাচ্ছ? আমার উৎসবের দিন, আনন্দের দিন, তুমি গাইবে আর আমি গাইব জীবনের গান, সঙ্গে প্রাণপ্রিয় বেতার বন্ধন, সঙ্গে প্রাণপ্রিয় বেতার বন্ধন। তানজিলাল সিদ্দিকী মহাশয়ের লেখা কবিতা আর পাঠ করলেন মৌহ মুখোপাধ্যায়। আবার সত্যি খুব সুন্দর কবিতা। খুব সুন্দর। এবং আমাদের সঙ্গে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করে রয়েছেন আকাশবাণীর উপস্থাপিকা সংযুক্ত বন্দ্যোপাধ্যায়, ওনাকে স্বাগত জানাই। স্মিতাদি কি আমাদের সঙ্গে রয়েছেন? হ্যাঁ, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আকাশবাণীর আরও একজন উপস্থাপিকা স্মিতা গুপ্ত বিশ্বাস, ওনাকেও আজকে এই বিশ্ব বেতার দিবস উপলক্ষে স্বাগত জানাই। স্বাগত জানাই সুস্মিতা দিকে। ধন্যবাদ জানাই সবাইকে। আর এই আজকের দিন, যেটা আমাদের সবার দিন, যারা আমার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর সারাটা দিন, বছরের 365 দিন আমাদের কাছে বেতারের দিন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়। অবশ্যই, একদম সত্যি কথা। আমরা 365 দিন রেডিও শুনি এবং তার সাথে সম্পৃক্ত হয়ে থাকি। আজকের একটু বিশেষ ভাবনা, তাই তো? হ্যাঁ, বিশেষ দিন যেমন জন্মদিন, জন্মদিনে আমার নিজেকে সেলিব্রিটি মনে হয়, মানে আমাকে নিয়েই সেলিব্রেশন। আমি না সবাই আমাদের যাদেরকে ট্যাগ করে দেওয়া হয় যে এরা সেলিব্রিটি, আমার তাতে খুব অস্বস্তি হয়। আমার মনে হয় কি, যেদিন যাকে নিয়ে সেলিব্রেশন সে সেদিন সেলিব্রিটি। যেমন আজকে বিশ্ব বেতার দিবস, বেতারের আমরা যারা বেতারের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, তাদের সকলের সেলিব্রেশনের দিন। ঠিক ঠিক, আমরা সকলেই আর সেলিব্রিটি। কোথাও লেখা শিখতে হয়েছি কতবার একসাথে। বা হোয়াটসঅ্যাপে আমাদের নানা কমেন্ট আসছে যে আমরা বৃষ্টি বিলাসী। আমাদের মনে হয় আমরা রকেটে চড়ে আকাশবাণীতে নেমে পড়ি। আমাদের ওই কাদা মাখা জল জমা পায় পথে পা ফেলতে হয় না, সেই জন্য আমরা এত বৃষ্টির গান বাজাই, বৃষ্টি ভালোবাসি, বৃষ্টি নিয়ে কবিতা বলি, এইসব। কিন্তু ঘটনা হচ্ছে, বৃষ্টি ছাড়া আসলে আমাদের এই শস্য শ্যামলা দেশ শস্য হবে না তো যদি বৃষ্টি না পড়ে, তাই না? সেই জন্যই কৃষি নির্ভর দেশ, সেখানে বৃষ্টি বড় অবলম্বন। যুক্ত করে সংযুক্তাকে পেয়েছে, আর সংযুক্তা তার ঘরের কবিকে বিশ্বজনীন করলো আরো একবার তার কবিতার মধ্য দিয়ে। খুব সুন্দর বললে, কিন্তু ঘটনাটা ঠিক এরকম না। ঘটনাটা হচ্ছে, উনি আসলে একটা চাকরি করেন বলে সময়টা বেচারি কম পান, নইলে এতদিনই হয়তো। আর এই যে আমার মতন একদম দজ্জাল বইটার সাথে গড় করেন, তো তার জন্য লেখালেখি গুলো ঠিক ঠিক মতন করতে পারেন না, নইলে আরো অনেক বই এতদিনে বেরিয়ে যেত নিশ্চয়ই। আর আরেকটা কথা একটু সংযোজন করতে চাই, সেটা হচ্ছে মির্জা গালিবকে নিয়ে ওনার একটা কাজ আছে, সেটা অনেকেই জানে, শামসের বোধহয় জানে।
হ্যাঁ। গালি, সেটাতে আমাদের যে উর্দু কবি, ফার্সি কবি মির্জা গালিব, তার বেশ কিছু উর্দু গজলকে উনি ট্রান্সলেট করেছেন, বাংলায় অনুবাদ করেছেন, সেটাও পিগনেট থেকে বেরিয়েছে। হ্যাঁ, সেই বইগুলো অ্যাভেলেবেল। আমি বিশ্বজনীন করার মতো কোনো যোগ্যতা আমার নেই, উনি নিজের গুণেই মহিয়ান। আরো অনেক কিছু কাজ করার আছে নিশ্চয়ই আমাদের একসঙ্গে। এবং আজকে সকলের কথা যখন বললাম, তখন শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথাও বলতে হবে। এই মানুষটি যদি আমার জীবনে না থাকতেন, তাহলে আমি আজকে যে তোমাদের সঙ্গে কথা বলছি, এই কথা বলার অবস্থায় থাকতাম না। উনি সব দিক থেকে আমাকে, এই যে আমি বলছিলাম না যে প্রবাসী বাঙালি হয়ে আমি এখানে এসেছিলাম এবং আমার কথায় বাংলার থেকে বিহারের টান, হিন্দির টান বেশি ছিল, এই যে আজকে আমি যেটুকু বাংলা বলতে পারি, তার পেছনে এই মানুষটা নিরন্তর আমাকে অনুপ্রেরণা জুগিয়ে গেছেন, নিরন্তর শিখিয়ে গেছেন। এবং আজকে অব্দি যত অনুষ্ঠান আমি করেছি আকাশবাণীতে, সিরিজ করেছি, অনেকেই জানেন, বিভিন্ন সময় বিভিন্ন সিরিজ আমাদের লোহারো কানে যায়, অনেকেই বেতার বন্ধন থেকে চিঠি দিতেন, আমার মনে আছে। যখন অনুষ্ঠানটি শেষ হয়ে যায় তারপরেও অনেকবার রিকোয়েস্ট এসেছে, দিদি ওই অনুষ্ঠানটি আবার করুন। আজ আবার অন্তাক্ষরী খুব পপুলার ছিল, বেতার বন্ধনের অনেকে যুক্ত হতেন ওখানে। হ্যাঁ, তারপরে সুরে অন্তঃপুরে করতাম, শাস্ত্রং করতাম, বিভিন্ন সময় যত অনুষ্ঠান করেছি তার লেখালেখি থেকে পড়াশোনা থেকে সমস্ত কিছু উৎসাহ একমাত্র জুগিয়ে গেছেন কন্টিনিউয়াসলি তিনি আমার হাজবেন্ড। সেই প্রতিদেবটি, পাশের মানুষটি যদি না পাশে থাকেন, তাহলে বিবাহিত মহিলারা এক পাও এগোতে পারে না। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। একদমই তাই। সুস্মিতা গুপ্ত বিশ্বাস, দিদি, সুস্মিতা দি না, সুস্মিতা না, আমি সুমিতা দিকে বলি, ওনার নাম হচ্ছে স্মিতা গুপ্ত বিশ্বাস। স্মিতা, আচ্ছা, সুস্মিতা নয়, স্মিতা। আচ্ছা, স্মিতা গুপ্ত বিশ্বাস। আচ্ছা, প্রথমে বলি সংযুক্তার দিকে যে কবিতাটি ভারী সুন্দর। যদিও আমরা কেউ চাইছি না যে আগামী দিন বৃষ্টি আসুক বা আজ থেকে যে একটা আবহাওয়া হয়েছে সে কন্টিনিউ করুক, অনেক সুন্দর। কাল সরস্বতী পুজো, আবার ভ্যালেন্টাইন্স ডে, দুটো বন্ধ একসঙ্গে হয়েছে। আমাদের প্রেম আর ভক্তিরস, প্রেম রস মিলেমিশে কাল এক হয়ে যাবে, তাই তো? না না, প্রেম পূজা সবসময় আমাদের কাছে প্রেম পূজা রবীন্দ্রনাথ মিলিয়ে মিশিয়ে দিয়েছেন। ইসলামী গান বলো, তুমি মির্জা গালিব বলো, সব জায়গাতে প্রেম এবং পূজা মিলিয়ে মিশে হাত ধরাধরি করে। হ্যাঁ, সে কাল আর একবার মিলেমিশে যাচ্ছে। আমাদের জীবনের একটু প্রেম কাহিনী শুনবো নাকি? মিতাদি একটু শোনা। মিতাদি ফেটে এখন না, প্রেম ভাবিনি। যেটা ভেবেছি যে সরস্বতীর ধর্ম তো যে যার নিজের, তবু আমরা সবাই মানি। কারণ যারা আমরা গান বাজনা করি, শিল্পী হিসেবে নিজের পরিচয় দিই, পড়াশোনা করি, সে যে যার ধর্মেরই হোক না কেন, ধর্ম তো তাই যে আমাদের ধারণ করে। তো যে যা ধর্মেরই হই না কেন, সরস্বতীর প্রতি আমাদের সবাইকার একটা দুর্বলতা আছে। তো সরস্বতীর কাছে আমার একটু চাওয়া আছে। শ্রীজাতর লেখনীতে সরস্বতী আসেন যদি আজ আমাদের পাড়ায়, চাইবো যেন সবার ভাষা নিজের পায়ে দাঁড়ায়। এত মানুষ বলছে কথা এত রকম সুরে, আপনি তাদের এক করে দিন বাসন্তীর অন্তরে। কথার গায়ে ফুল তারও ভাবনা মত দিয়ে দুঃখগুলো মুছিয়ে দেবেন হাসির পালক দিয়ে। কোক লেখা ফের নতুন করে কাব্য এবং গান, অক্ষরে হোক হাতে ঘুরি পাপড়ি চুটুক ধান। যে যা খুশি রাখ কিনে দিক আসবে এক জমি, মুখে যা হোক বুকের ভিতর বসন্ত পঞ্চমী। সরস্বতী আসেন যদি আজ আমাদের পাড়ায়, চাইবো যেন প্রসাদ পেতে সকলে হাত বাড়ায়। কবি সুজাতর কবিতা, বাসন্তীর অন্তরে। অসাধারণ, অসাধারণ। এই যে প্রেম পূজার কথা বলছিল, প্রেম পূজার কথা ছিল না, যদিও কাল ভ্যালেন্টাইন্স ডে,
বাঙালির ভ্যালেন্টাইন সরস্বতী দিনটাই তো কালকে মিলেমিশে একাকার। এই সবের মধ্যে প্রেম থাকুক, ভালোবাসা থাকুক মানুষ, আর অবশ্যই ভাষা 21শে ফেব্রুয়ারি আসছে, তাই মাতৃভাষাকে আরো সমৃদ্ধ করুক মা সরস্বতী। যে ভাষায় আমরা কথা বলি না কেন, এই সবটুকু নিয়ে বাঙালি তো 12 মাসে 13 পার্বণ, আর বাংলা বছরের শেষ পার্বণে দাঁড়িয়ে আমরা। একদম। কিন্তু সংযুক্তাদি ওদিকে কবিতা একটু সেফ খেলে গেল। আমি জানতে চাইলাম তার প্রেমের কথা, একটি ছোট ছোট ঘটনা শুনে পালিয়ে যাচ্ছে। প্রেম থাকলে তো শিল্পী হওয়া যায় না, প্রেম আছে তাহলে তো শিল্পী আমরা। আমি জানতে চাইছি কোথায় একটু ইতিউতি চাউনি এসব একটু শুনতাম, কি হলো? প্রেম আমার তো সারা জীবন জুড়ে প্রেম আছে। শৈশবে একরকম, যৌবনে একরকম, আমাকে দাঁড়িয়ে একরকম, আকাশবাণীকে ভালোবেসে একরকম, প্রেম তো সর্বোচ্চ আছে। তাহলে আসুন সংযুক্তা দিকে তার প্রেম শুনি। ধরুন এবার সংযুক্তা দিক, সংযুক্তা দি কি আমি বুঝতে পারলাম না। তার জীবনের টুকরো প্রেমের গল্প, শঙ্করদার সাথে নয়। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেই যাচ্ছিলাম, দেখো আমি না প্রেমে ধপাস ধপাস করছিলাম, মানে এখনো ধরো হঠাৎ করেই আকাশ দেখে ভীষণ প্রেমে পড়ে গেলাম। হ্যাঁ, মানে আকাশের রং দেখে আমি পাগল। অনেকেই জানেন, ফেসবুকে যারা আমার সঙ্গে আছেন তারা অনেকেই জানেন আমি ভোরবেলায় হয়তো হাঁটতে বেরিয়েছি, ওটাই আমার মিশন, যে আমাকে হাঁটতে হবে। হ্যাঁ, ডাক্তার বলেছে হাঁটতে হবে, তো হাঁটতে বেরিয়েছি। আমার বাড়ির এখানে, আমি যেখানে থাকি সেখানে প্রচুর পাখি। হ্যাঁ, এবার পানকৌড়ি দল বেঁধে ডুব দিচ্ছে, উড়ছে, সাদা সাদা বক, নানা রকমের পাখি সব উঠছে। আমি কিরকম ব্যাবলার মতন তাকিয়ে রইলাম এবং হাঁটা ভুলে গেলাম, সমস্ত কিছু ভুলে গেলাম। ওইগুলো ছবি টবি তুলে সেগুলো ফেসবুকে কতক্ষণে পোস্ট করবো ভেবে, এটাও তো প্রেম। আকাশ 2 হাতে প্রেম বিলায়, হ্যাঁ, প্রকৃতি 2 হাতে প্রেম বিলায়। প্রেম শব্দটার ব্যাপ্তি, মানে ছোট্ট একটা শব্দ কিন্তু বিশাল বিশাল তার অর্থ। কোন ছোট্ট বাচ্চা হয়তো একটা গোলাপি ফ্রক পরে একটা বাচ্চা মেয়ে যাচ্ছে, আমি না তার দিকে তাকিয়েই রয়ে গেলাম, কি সুন্দর দেখতে লাগছে। মানে এইগুলোতে আমি খুব মুগ্ধ হই। এবং এই যে ভালোবাসাগুলো, এগুলো তো প্রেমই, মানুষে মানুষে প্রেম, মানুষের প্রকৃতিতে প্রেম, দেশের প্রতি আমার প্রেম, দেশের প্রতি আমার ভালোবাসা। প্রেম অনেক ব্যাপক অর্থে ধরা দেয় আমার কাছে, যেহেতু আমি গুরু মানি রবীন্দ্রনাথকে, আমি গুরু মানি কাজী নজরুল ইসলামকে, ফলে আমার কাছে প্রেমের ব্যাপ্তি অনেক। প্রেম কথাটা ছোট্ট, তার ব্যাপ্তি অনেক, কিন্তু তো জায়গায় আবদ্ধ হয়েছিলাম নরনারীর থেকে। তোমরা পুজো শেষ খেলে পালিয়ে গেলে, যাক আর কি করবো। কাল তোমাদের সরস্বতী পুজো হচ্ছে বাড়িতে? আমাদের বাড়িতে পুজো হয়, আমার ভোগ দিয়ে না, আমার বাড়িতে একেবারেই ফল দিয়ে পুজো হয়। এবং সরস্বতী পুজোর সঙ্গে আমি ছোটবেলা থেকে ভীষণ ভাবে রিলেট করি। আমার গানের ক্লাসকে ভীষণ মিস করি, জানো তো। গানের ক্লাসে প্রথম সবজি কাটায় আমার হাতে খড়ি। প্রথমে হচ্ছে কড়াইশুঁটি ছাড়ানো, খিচুড়িতে দেওয়া হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে নারকোল কুড়োনোর একটা দেওয়া হতো, ওই হাতে যাতে আমরা কাটতে পারি আর কি, সেইটা দেওয়া হতো। হ্যাঁ, ওই করতে করতে আস্তে আস্তে কপি কাটা, বাঁধাকপি কাটা, ফুলকপি কাটা, তারপরে চাল ধোয়া, চাল বাছা ধোয়া, এইগুলো ওইখানে হাতে খড়ি হয়েছিল। এবং এখনো গানের কাছে পুজো হয়, আমি ছবি প্রত্যেকবার দেখি আর মন খারাপ হয়। আর আরেকটা জিনিস আমাদের ছোটবেলায় ছিল, সেটা এখনো অনেকের মধ্যে আছে, অনেকের মধ্যে নেই, সেটা হচ্ছে কুল খাওয়া। সরস্বতী কুল খেলে আর কিন্তু সেই পরীক্ষায় পাস করা যাবে না, জানি না তোমাদের সেটা ছিল কিনা, কিন্তু আমার না এখনো কিরকম একটা সরস্বতী খাই না। আমার এখন ছোট্ট গিয়ে মনে হয় যে আমার মধ্যে একটু বিদ্যে কমে যাবে। আমার আমি একটু খাবো না প্রতিবার, আর ঘুটে খেলে নাকি তারপর আর দোষ থাকে না, দেখাতে হবে। তখন নয় পেতাম, ছেলে মেয়েরা কি করবে জানা যায় না। তবে এখন কত রকমের কুল পাওয়া যায় এবং কি সুন্দর সুন্দর দেখতে না কুলগুলো। এই বছরে দেখলাম,
ওইদিকে খুব একটা দেখতে কুল। হ্যাঁ, কিন্তু আমি ভয় চোটে খাইনি গো। আমি ভাবলাম যে না বাবা, সরস্বতী পুজো কাটুক তারপরে খাবো। হ্যাঁ, এখনো বললাম ওই ব্যাপারটা আছে, কোথাও গিয়ে যে আমার বেড়ে কমে যায় তাহলে তো গেলো আর কি। কিন্তু কিছু কিছু জিনিস এখন যেটা হয়েছে সেটা আমার খুব ভালো লাগে দেখতে, এই পরিবর্তনটা। সেটা হচ্ছে এখন তুমি যুগলকে দেখবে হলদে পাঞ্জাবি, হলদে শাড়ি। হ্যাঁ, রাস্তাঘাটে বেরোলে ছোট বাচ্চারা ডিজাইনার শাড়ি পাওয়া যায়। আমরা ছোট ছিলাম যখন, তখন তো সরস্বতী পুজোতে মাদের শাড়ি পরতাম এবং সেটা মাঝে মধ্যেই খুলে তুলে যেত। সে খুব কেলেঙ্কারি অবস্থা। আমার মনে আছে আমি কাঠের ওপরে শাড়ি পরে মা কোনো রকম পরিয়ে দিয়েছিল। আমি স্কুলে গেছিলাম, ফেরার সময় স্টেডিয়ামে খেলতে শুরু করেছি। হ্যাঁ, তেলকোট স্টেডিয়ামে খেলতে শুরু করেছি। সে তো পেছন থেকে খুলতে আসছে, তখন ওর থেকে বগল দাওয়া করে নিয়ে বাড়ি চলে এসেছি। হ্যাঁ, তো এখনকার বাচ্চাদের খুব সুবিধে, কারণ তাদের ডিজাইনার মানে সমস্ত কিছু আঁটো করে তারা শাড়ি করতে পারে। এরকম শাড়ি বিক্রি হয় বাচ্চাদের জন্য, স্পেশালি বেবিদের শাড়ি। হ্যাঁ, কিন্তু আমার এখানে দেখলে আমি বিহ্বল হয়ে থাকি। ওমা কি সুন্দর লাগছে ছেলেটিকে দেখতে, কি সুন্দর লাগছে মেয়েটিকে দেখতে। আমি খুব আনন্দ পাই তাদের দেখে। বাহ বাহ। আচ্ছা, সানসেটের কাছে একটু যাব। সানসেট ছিলাম 3 জন, হয়েছি 4 জন। সেই রেটে কি কমেন্টস এসেছে? হ্যাঁ, কমেন্টস অবশ্যই এসেছে। চন্দন চক্রবর্তী বলছেন, প্রেম বারে বারে আসে জীবনের নানা ক্ষণে। চন্দন চক্রবর্তী জানিয়েছে। ঠিক। আমাদের সঙ্গে রয়েছেন মুনমুন ব্যানার্জি, বলছেন আমিও সঙ্গে রয়েছি। সঙ্গে থাকো, থাকতেই তো হবে। মুন্নু ব্যানার্জি, উনি আমাদের সঙ্গে রয়েছেন। নামে দুটো সঙ্গে আছে, এটা অনেক আনন্দের বিষয়। তোমাদের ওই 2 পরিচিত দিদির প্রেম টেনে বের করবো, দাঁড়াও না, সঙ্গে থাকো। আমাদের সময়ও কিন্তু একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে। ঘড়ির কাঁটা কিন্তু 4:28। ওরে বাবা, সময় পেরিয়ে গেছে গল্পে। হ্যাঁ, সাথে আমরা বুঝতে পারিনি, তাই তো? একদমই তাই। তাহলে কি শেষ মুহূর্তে একটা কি গান কি কবিতা শুনি? তাই গান বলতে শোনাও। মানে স্মিতা কি করবে, কবিতা বলবে? কি আমার কথা বলছো? নাকি আমি গান গাইবো? কি না, করবো? স্মিতাদির কথা বলছি। স্মিতাদি আগে বলো। অ্যাকচুয়ালি আজকে শয়ের ছড়াছড়ি, সবাই কিন্তু কিছু বলো। দুটো কি গান হোক, মানে পরপর কবিতা হয়ে যায়, অ্যাকচুয়ালি গান হোক, তারপরে আমি একটা করে। আচ্ছা, তাহলে কি আমি গান করবো? করো, তোমাদের যার ইচ্ছে হবে সেই। আচ্ছা, আমি না খুব ছোটদের শেখাচ্ছিলাম একটা গান, ভীষণ প্রিয় গান, সকলে ভীষণ, সবাই মিলে গলা মেলাতে পারে নিজের নিজের জায়গা থেকে, সেরকম একটা গান হোক। হ্যাঁ, নজরুল ইসলামের একটা ছোটবেলায় শেখা গান, সেটা হঠাৎ পাতা উল্টাতে হাতের কাছে পেয়েছি, ওইটাই করি। হ্যাঁ, আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে যাহার আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, না দেখা সুদূর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায়, সে রাহে কোথায়, হায়
যায়, যার শিখি পাখা লেখনি বয়ে, গোপনে মোরে কবিতা লেখায়, সে রহে কোথায় হায়। আমি যার ভরসা আনন্দকে পেতের সঙ্গিনী দামিনী লেখা, যে মন অঙ্গে কাকনো কেউর, কে সেই সুন্দর কে সেই সুন্দর কে। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুপুর, কে সেই সুন্দর কে সেই সুন্দর কে। আহা, কি অপূর্ব শুনলাম। অসাধারণ অসাধারণ। অসাধারণ অসাধারণ। অসাধারণ। এই হাতের কাছে যা পাচ্ছি বলে দিচ্ছি, আগে থেকে তো পড়াশোনা করে বলছি মিস্ত্রি, শুনেছি তো, তারপরেও যে বেরোচ্ছে কিছু, এটাই বেশি। সুমিতাদি, হ্যাঁ, এক প্রেমের কথা হচ্ছিল। বিরহ ছাড়া প্রেম হয় না, বিরহ বিরহ প্রেম আরো প্রবল হয়। হ্যাঁ, সুমিতা, জুড়ে নক্ষত্রের কান্না, ঝরা বকুলের সৌরভ দৃশ্য, মাঝখানে খুশিতে সোহাগী চাঁদ আর শুয়ে থাকা গন্ধে দুলছে নোলক। হলুদ পাতায় লেখা অনামী কবিতা, গান পেয়ে ফিরছে বাউল বুক আমার। ধুলো কেন অকারণ পায়ে ধরে, গভীরতায় তুমি কিছু বলো। ছেড়া গোট হয়ে আরো বর্ষ ব্যবধান, শহরের নীলিমতে অবশ্যম্ভাবী উপস্থি রাতে তরু আখ্যান। শহর জুড়ে সংবাদে বৃষ্টির মাত্রা, সে জলে ভালোবাসা মিশে চাঁদ। দিন শুরু হয়ে রয়ে যাবে রাজপথে, বসে থাকি আজ রাতে। অস্বাভাবিক সত্যি অসাধারণ অসাধারণ। অস্বাভাবিক বলবার ভঙ্গিমাটি, কবিতাটি অস্বাভাবিক। অসাধারণ উপস্থাপন এবং বাচনভঙ্গি সত্যি মন ছুঁয়ে গেল। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেব, কারণ সময় কিন্তু আমাদের অতিক্রম করে গিয়েছে, প্রায় 4:32। দুজন সেই আমাদের প্রিয় মানুষকে, সংযুক্তা দি এবং কবিতা দিকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আজকের এই বিশেষ দিনে তোমাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে পেরে খুব ভালো লাগলো আমারও। আমাদেরও ভীষণ ভালো লাগলো যে কথা সত্যি। কারণ বেতার বন্ধনের সঙ্গে যারা যুক্ত তারা সবাই জানে আমি সবসময় আমি তোমাদের লোক, আর কিছু না, এই হোক শেষ পরিচয়। তো স্টেজ হলে এখানে এক্ষুনি করতালি হতো, নেহাত আমরা স্টেজে দাঁড়িয়ে সবসময় এইভাবেই যেন সবাই মিলে থাকতে পারি, সুখে দুঃখে, ভালোবাসায়। সবকদিন আমার কাছে বেকার দিবস হোক, ভালো লাগাটুকু ঘুরিয়ে থাকুক সবটুকু করে, এটাই আমার। ভালো থাকবেন সবাই। আমাদের আবদার কেন বলবো, দাবিই বলবো, ডাকলেই যেন পাশে পাই। তোমাদের কালকে সরস্বতী পুজো ভীষণ ভালো কাটুক, সারা বছর ভালো কাটুক। আর খুব সুন্দর হ্যাঁ, অজস্র শ্রোতা বন্ধু যাদের সবার কমেন্ট হয়তো পড়ে উঠতে পারা গেল না, তাহলে অবশ্যই। আচ্ছা আচ্ছা, শুনবো তো। তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। সকলের সরস্বতী পুজো খুব সুন্দর কাটুক। ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। সকলকে আগাম বাণী বন্দনার শুভেচ্ছা জানিয়ে বেতার বন্ধন পরিবারের পক্ষ থেকে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। আমি আপনাদের হৃদয়ের বন্ধু শামশের, এবং আমার সঙ্গে রয়েছেন সুমিতা চক্রবর্তী এবং আকাশবাণীর উপস্থাপিকা সংযুক্তা বন্দ্যোপাধ্যায় এবং স্মিতা গুপ্ত বিশ্বাস। সকলকে বেতার বন্ধন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।
বিশ্ব বেতার দিবস। লিখেছেন তানজিলা। রেডিও প্রাণের প্রিয়, রেডিও প্রাণের প্রিয়, বিশ্ববাসীর প্রাণ। বিশ্ব বেতার দিবসে জানাই শ্রদ্ধা ও সম্মান। বিশ্ব বেতার দিবসে জানাই শ্রদ্ধা ও সম্মান। রেডিও প্রাণের প্রিয়, রেডিও প্রাণের প্রিয়, বিশ্ববাসীর প্রাণ। রেডিওতে হয় যে প্রভাত, মনের বিনয় দিবস রাত। রেডিওতে হয় যে প্রভাত দান। রেডিও প্রাণের প্রিয়, রেডিও রেখো সাথে একটা রেডিও। রেডিও ধ্যান, রেডিও জ্ঞান, রেডিও প্রাণের প্রিয়, চলার পথে রেখো সাথে একটা রেডিও। 13ই ফেব্রুয়ারি এলে, 13ই ফেব্রুয়ারি এলে, মন পাখিটা পাখ না মেলে। 13ই ফেব্রুয়ারি এলে, মন পাখিটা পাখ না মেলে। আকাশ বাতাস হই উতরুল, আকাশ বাতাস হই উতরুল, গাই বন্দনা গান। রেডিও শুনে হয় যেন মোর জীবন অবসান। রেডিও শুনে হয় যেন মোর জীবন অবসান। রেডিও প্রাণের প্রিয়, রেডিও প্রাণের প্রিয়, বিশ্ববাসীর প্রাণ। বিশ্ব বেতার দিবসে জানাই শ্রদ্ধা ও সম্মান। বিশ্ব বেতার দিবসে জানাই শ্রদ্ধা ও সম্মান। রেডিও প্রাণের প্রিয়, রেডিও প্রাণের প্রিয়, বিশ্ববাসীর প্রাণ। রেডিও প্রাণের প্রিয়, রেডিও প্রাণের প্রিয়, রেডিও প্রাণের প্রিয়, বিশ্ববাসীর প্রাণ।